ঢাকা যে বাসযোগ্যতা হারিয়েছে এগুলো আমরা আগে বিভিন্ন বিদেশি রিপোর্ট দেখে বলতাম, এবং তখন আমি বলতাম যে বিদেশি রিপোর্ট দেখতে লাগবে না, আমরা তো দেশে থেকেই বুঝতে পারি। একটা বড় ব্যাপার হচ্ছে যে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতেই হবে, এটার আমাদের কোনো বিকল্প নেই। ঢাকাতে আর বেশি লোক আসতে দেওয়া সম্ভব না। আপনি এত লোকের ভার তো ঢাকা নিতে পারবে না। আপনি যতই ট্রাফিক সিস্টেম আধুনিক করেন, যাই করেন না কেন, এত লোকের ভার আসলে এই নগরীটা নিতে পারছে না। এটা বিশ্বের সবচেয়ে জনবহুল রাজধানীর মধ্যে একটা, এবং বিশ্বের আর কোনো রাজধানীতে পার স্কোয়ার কিলোমিটার এত লোক থাকে বলে আমাদের জানা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের আমি যতটুকু জানি যে রাজুকের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে লিভেবল ঢাকা বলে, সেখানে বিভিন্ন পেশাজীবী কে দায়িত্ব দেওয়া হয়েছে নগরের এক একটা সমস্যা সম্পর্কে তাদের রিপোর্ট দেওয়ার জন্য। নতুন যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন, তিনি কিন্তু অলরেডি ঢাকাকে সবুজ করার কথা বলেছেন। এখন আমরা তো বেশি দিন থাকবো না, আমরা কাজগুলো শুরু করে দিয়ে যাব। ধরেন যদি একটা খালের পাড়ে আমি গাছও লাগাই, সেই গাছ বড় হয়ে সেই সবুজ দেখতে তো আপনাদের সময় লেগে যাবে, কিন্তু আমরা পরিকল্পনাটা এমনভাবে করব আর কাজটা এমনভাবে শুরু করে দেব যাতে পরবর্তী যে সরকার আসে সে সরকার এই কাজটা নিয়ে এগিয়ে যেতে পারে। আরেকটা ছিল কি ভূমিদস্যুতা। আচ্ছা, আমি একটা উদাহরণ বলতে পারি, একটু বলে নিই। যেহেতু পরিবেশের সমস্যা, আপনারা সব বিষয়ে আমাকে প্রশ্ন করেন আগের মতন, কিন্তু আমার এখন সবটাতেই আর আগের মতন এখতিয়ার নেই। যখন আমি বেলা ছিলাম তখন আমি সব পরিবেশের বিষয়ে কথা বলতে পারতাম, এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কাজ করেছি, কখনো আইনি লড়াই করেছি, কখনো অ্যাডভোকেসি করেছি, কিন্তু এখন আমার ম্যান্ডেটটা একটা জায়গায় আটকা। তো সেটা আপনাকে মনে করিয়ে দিই, এটার উত্তর দিচ্ছি যে আমি জানি গত 2-3 সপ্তাহ আগে রাজুক থেকে কেরানীগঞ্জের তোতাইল বিল বলে একটা বিল সম্পূর্ণ ভরাট করে প্লট বিক্রি করা হচ্ছিল। সেই প্লটের এবং হাউজিং কোম্পানির নাম নিশানা সব গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং রাজুক পরিকল্পনা করেছে যে এই বিলটাকে তারা পুনরুদ্ধার করবে। সেখানে আমাদের যে পানি উন্নয়ন বোর্ড আছে, পানি উন্নয়ন বোর্ডের কাছে যন্ত্রপাতি থাকে, তো সেটা দিয়ে আমরা তাদেরকে সাহায্য করব। অর্থাৎ কাজটা আমরা শুরু করে দিয়ে গেলাম। আমি তাহলে বলি, আমি হচ্ছে আপনাদের এই ব্লু নেটওয়ার্কটা যখন শুরু হলো কর্মসূচিটা, সেটার ভিত্তিতে খাল নিয়ে একটা স্পেশাল করছি আর কি। তো লাস্ট 3-4 দিন আমি অনেকগুলো খাল দেখা হয়েছে আর কি। আমার একটা প্রতিবন্ধকতাটা কখনো ভাবিনি, সেই প্রতিবন্ধকতাটাই আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন, ওটার আমার কোনো উত্তর দিচ্ছি না। খালগুলো আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে, এটার আমাদের কোনো বিকল্প নেই। এবং আমি নিজেই বাদী হয়ে 50টি খাল পুনরুদ্ধারের জন্য মামলা লড়েছি। এখন আমরা 19টি খালের হাত দিয়েছি। আমাদেরকে কতগুলো কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে খালের সীমানা চিহ্নিত করে দখলদার উচ্ছেদ করতে হবে। আরেকটা হচ্ছে খালের প্রবাহমানতাটা বাড়াতে হবে। আর 3 নম্বর হচ্ছে খালের পাটটাতে এমন একটা ব্যবস্থাপনা করতে হবে যাতে এটা আবার দখল না হয়ে যায়। দেখেন, এই কাজগুলো আপনি হাতের ঝিলের কথাই বলেন, কাজটা শুরু হলো কবে, শেষ হলো কবে, কতটা সময় লেগেছে, এই সময়টুকুন দিতে হবে যেই করুক না কেন। আমরা কাজটা শুরু করলাম, আমরা কিন্তু কোনো প্রকল্প নিইনি। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে যার যেখানে টাকা আছে, যার যেখানে যন্ত্রপাতি আছে, এইগুলো নিয়ে প্রথম কাজটা করছি যে এক্সিস্টিং প্রবাহটা ধরে আমরা প্রবাহ মানতাটা বাড়াবার জন্য কাজটা শুরু করেছি। আপনি যদি প্রথম দিন থেকে থাকেন তাহলে আপনি দেখেছেন যে যখন এক্সকাভেটর দিয়ে ময়লাটা তোলা হলো কি এসেছিল ওর সাথে। এখন এইটা আসলে একটা ডন্টিং টাস্ক, কিন্তু আমরা তো কাজ শুরু করে দিয়েছি। এই কাজটা শুরু করলে শেষ করা অবশ্যই সম্ভব, আমাদের সময়ে শেষ না হলেও শেষ হবে। আমরা বর্তমান প্রবাহ ধরে এটার গভীরতাটা বাড়াচ্ছি যাতে করে বৃষ্টির পানি ধরে রাখার এর ক্ষমতাটা বাড়ে। দ্বিতীয় হচ্ছে, দেখেন 3-4 দিন আগে আমরা যত এনজিও আছে যারা রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে, ফরিদপুরে কাজ করে, যারা একটা এস্টাবলিশ সিওয়েজ সিস্টেম না থাকলেও আপাত সমস্যার সমাধান দিচ্ছে কস্ট এফেক্টিভ ওয়েতে, তাদের সাথে বসেছিলাম। এখন এই বিভিন্ন বড় বড় হাইরাইজ কোম্পানিগুলো, এটা হাইরাইজের বিল্ডিংগুলো, ওরা ওদের সিওয়েজের কানেকশনটা খালের মধ্যে দিয়ে রাখে। এখন আমরা ডিজিটালি সার্ভে করে ফেলেছি যে কোন কোন খালের দূষণ পয়েন্ট কোথায়। এখন দেখা যাচ্ছে এই কাজটা আমাদের রাজুকের সাথে বসে করতে হবে, যে প্রত্যেকটা হাই রাইজ তার বাসার ভিতরে একটা সিস্টেম আছে, ওই ডিভাইসটা যদি বসিয়ে দেয় তাহলে তার বর্জ্যটা আর দূষিত অবস্থায় খালটাতে আসবে না। সেটা করতে 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে, এবং আমি মনে করি 6 থেকে 8 তলা বাসায় যারা থাকেন তারা এটা এফোর্ড করতে পারেন।
কিন্তু কোনো কোনো বাসাতে আবার হয়তো জায়গার অভাব, সেখানেও যাতে ওটা 4 ভাগ করে বসানো যায় সেটারও চিন্তা করেছি। রোহিঙ্গা ক্যাম্পে কেমন করে করছে সেটারও আমরা হিসাব নিয়েছি। এই কাজগুলো আমরা শুরু করে দিয়ে যেতে চাই। আমি ধরেন খালের পাড় এখন সুন্দর করে বাঁধালাম, ওখানে সুন্দর করে বেঞ্চ দিলাম, গাছ লাগালাম। আপনি তো হাতির ঝিলে যাওয়ার সময় নাকে হাত দেন, গন্ধ লাগে, ওই সমস্যাটা সমাধান হবে না। কাজেই এটা হচ্ছে সেকেন্ড সমস্যা। আর দখল উচ্ছেদের কথা যদি বলেন, দখল উচ্ছেদের কাজটা আসলে গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে মিলিয়ে আমাকে করতে হবে। যখন আমি প্রস্তুত থাকবো যে না এখন এই বাধাগুলো আসলেও এটা রেজিস্ট করা যাবে, তখন কাজটা শুরু করব। কিন্তু আমি যদি আগে দখলটা উচ্ছেদ করার কাজটা শুরু করতাম, এত এত আইনি প্রক্রিয়া এত কিছুর মধ্যে হয়তো আমাদেরকে পড়তে হতো যে আমরা আর খননের কাজটাই করতে পারতাম না। সেজন্য আমরা খনন দিয়ে শুরু করেছি, দ্বিতীয় ধাপে আমরা দূষণ করছি, এবং দ্বিতীয় ধাপে একই সাথে হয়তো বা আমরা দখল উচ্ছেদের কাজও শুরু করব। এখানে অনেক সময় আইনি বাধা থাকে, আমরা চেষ্টা করব সেই আইনি বাধাগুলোতে আমাদের সময় যতটুকু পারে উত্তরণ করতে। বা এটার সাথে একদম শেষ সম্পূর্ণ প্রশ্ন যেটা করতে চাই, আপনি তো এই কয়েকদিন অনেক কাজ করেছেন, খাল নিয়ে পরিবেশ নিয়ে কাজ করেছেন। খালের অনেক উপযোগিতা রয়েছে, জল নিষ্কাশন, পয় নিষ্কাশন সহ পর্যটন, কিন্তু বর্তমানে ঢাকার খালগুলো আসলে জাস্ট ম্যানহোলে পরিণত হয়েছে। এরকম একটি পরিস্থিতিতে আসলে খালগুলো কি পুনরুদ্ধার করা সম্ভব, আপনি কি মনে করেন? শোনেন, পুনরুদ্ধার করা কেন সম্ভব হবে না? আপনি যদি সিঙ্গাপুর পারে, হংকং পারে, ব্যাংকক পারে, এমনকি নেপাল পারে, ইন্দোনেশিয়া পারে, আমরা কেন পারবো না? একটা যেটা মুশকিল হয়ে যায় যে যেহেতু রিজওয়ানা আপা আছে, আজকেই সব কটা নদী পরিষ্কার হয়ে যাবে, এটা তো আসলে হবার না। এই আগামীকালই তো 16 তারিখে আমরা এডিবির সাথে বসছি। এডিবি কিন্তু নেপালে, ইন্দোনেশিয়াতে এবং চায়নাতে নদীগুলোকে পরিষ্কার করার কাজে সাহায্য করেছে এবং তাদের নদীগুলো পরিষ্কার হয়েছে। কোথাও 6 বছর লেগেছে, কোথাও 7 বছর লেগেছে, কোথাও 10 বছর লেগেছে। আপনি বলছেন খালগুলো সিওয়েজ হয়েছে, বুড়িগঙ্গা কি? বুড়িগঙ্গা কি ড্রেনের থেকে ভালো কিছু আছে বলেন? খালি দৈর্ঘ্যে এবং প্রস্থে এর থেকে বেশি লম্বা। আপনার বুড়িগঙ্গায় কি নাই? ক্রোমিয়াম আছে। আপনার বুড়িগঙ্গায় কি নাই? শিল্পবর্জ্য আছে। পলিথিনের আস্তর হচ্ছে 2 থেকে 5 ফিট। আপনার বুড়িগঙ্গাতে পয়ঃবর্জ্য আছে, আপনার বুড়িগঙ্গাতে গৃহস্থালী বর্জ্য আছে। ওই যে মাটির নিচ থেকে আমাকে পলিথিনগুলো তুলতে হবে, ড্রেজিং তো করা যাচ্ছে না, কারণ ড্রেজার গিয়ে আটকে যাচ্ছে। মাটির নিচ থেকে পলিথিন তুলতে যেই যন্ত্রের প্রয়োজন সেই যন্ত্রই বাংলাদেশে নাই। তাহলে কি আমি বসে থাকবো? ক্রোমিয়াম রিকভারি করা তো আসলে সহজ কথা না। তাহলে কি আমি বসে থাকবো? আমি জার্মানদের সাথে কথা বলছি যে ওরা কি করতে পারে। সো আমরা একটা কর্মপরিকল্পনা চূড়ান্ত করে কাজটা শুরু করে দিয়ে যাই। যদি চীন পারে, ইন্দোনেশিয়া পারে, নেপাল পারে, আমরাও পারবো। এবং আমাদেরকে বলতে থাকতে হবে, আমি আমার সময় যেটুকুন কাজ করছি করে দিয়ে যাব, পরের যারা লিডারশিপে আসবে তারাও যেন কাজটা নিয়ে এগিয়ে যায়, এই জন্য সবসময় আমাদেরকে এই কথাগুলো বলতে থাকতে হবে। বিজেপি বিএসএফ এর বৈঠক হলো, আপনি জানেন নিশ্চয়ই, মানে আপনার মন্ত্রণালয় না তবু সরকারে আছে, এই বছরের বৈঠক কি আলোচনা হবে? আচ্ছা, আমি আমার অংশটুকুন বলি, সরকারেরটুকুন আর না বলি, সেটা অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব, সে বলবে। আমরা 3টি বিষয় এখানে উত্থাপন করব। একটা হচ্ছে কুশিয়ারাতে আমরা একটা পাম্প স্থাপিত হয়েছিল 2015 সালে। এখন কুশিয়ারা নদী থেকে পানি এনে আমাদেরকে ওই সেচ কাজটা চালাতে হবে। ওই পানিটা আনার জন্য ভারতের যে সম্মতির প্রয়োজন, সেই সম্মতিটা আমরা এখনো পাইনি, সেটার বিষয়ে আমরা কথা বলবো। আখাউড়া থেকে ওখানে ত্রিপুরার মানে ত্রিপুরার ওখান থেকে বর্জ্যবাহিত পানি এসে আখাউড়ার পরিবেশ দূষিত করছে, এটাও পুরনো বিষয়, এটা নিয়ে আবার কথা তোলা হবে। আরেকটা হচ্ছে, এখন আমরা, আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় গত বর্ষাতে বন্যা যেটা হলো অগস্ট মাসে, সেখানে অনেক বাঁধ ভেঙে গেছে। সেখানে বাঁধগুলো যখন আমরা মেরামত করতে যাই, দেখা যাচ্ছে ওটা 0 পয়েন্টে পড়েছে। সেখানে আমাদের একটা অনুমোদনের প্রয়োজন হয়। ওই অনুমোদনটা পেতে আমাদের পাওয়াটা যেন আমাদের জন্য সহজ হয়, সে বিষয়টা আমরা আলোচনা করব। এবারে এজেন্ডায় তো তিস্তা বিষয়টা এই না, এই বর্ডারের ক্ষেত্রে তো আর তিস্তা থাকে না। জি জি।